মানি স্কোয়ার, ঢাকা এবং এর সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে কিশোর। গুড মর্নিং নাফিস ভাই। গুড মর্নিং মুস্তাফিজ ভাই। আমার পডকাস্টে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তো প্রথমে আমি রিকোয়েস্ট করব আপনি একটু ছোট করে যে আপনি একটা ইন্ট্রোডাকশন দেন সবার জন্য। আমি একজন ফাইন্যান্স এনথুজিয়াস্ট। আই লাভ টু লার্ন ফাইন্যান্স এবং আই ওয়্যার মেনি ডিফারেন্ট হ্যাটস ইন মাই প্রফেশনাল লাইফ। আমি কারেন্টলি কাজ করছি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। ঢাকা ব্যাংক সিকিউরিটিজ 100% সাবসিডিয়ারি অফ ঢাকা ব্যাংক লিমিটেড। সো আমাদের উই আর আ ট্রেড হোল্ডার ফর বোথ ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বিফোর দিস জব আমি কাজ করেছি এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে, ওখানে আমি সিইও হিসেবে ছিলাম। তার আগে আমি আবার ব্রোকারেজে কাজ করেছি, সিটি ব্রোকারেজে, হুইচ ইজ অলসো সাবসিডিয়ারি অফ অ্যানাদার কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড। থ্রুআউট দ্য লাস্ট 12 ইয়ার্স আমি মোস্টলি ক্যাপিটাল মার্কেটে আমি কাজ করেছি, মোস্টলি বাই সাইড এবং সেল সাইড মিলিয়ে। অ্যান্ড খুব অল্প সময় আমি কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ট্রেজারি ডিপার্টমেন্টে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টে কাজ করেছিলাম আর কি। আর অ্যাপার্ট ফ্রম মাই জব আমি অন উইকেন্ডস আমি সিএফএ ক্যান্ডিডেটস এবং এফআরএম ক্যান্ডিডেটস তাদেরকে মেন্টরিং করি এবং বেশ কিছু কোর্সেস অনেক সময় করাই, লাইক মাইক্রোসফট এক্সেল বা ক্যারিয়ার রিলেটেড কিছু কোর্সেস। সো এই ধরনের মেন্টরিংটা আমার প্যাশন এবং সেখানে দেখা যাচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে, মানি নিয়ে অনেক কাজ করা হয়। অ্যান্ড খুব রিসেন্টলি আমি 10 মিনিট স্কুলের সাথে একটা পার্সোনাল ফাইন্যান্স কোর্স নিয়ে এসেছি, যেটা আই হোপ যে ফর মেনি অফ ইউর অডিয়েন্স উইল বি ভেরি হেল্পফুল। সো আমার এই টিচিংটা আমি এগেইন লাস্ট 2010 থেকে আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি অন weekends. And on a personal level, I'm married with one daughter and one son. That's it about myself. ওয়েল, একটা বললো ছোট জার্নির মধ্যে এত কিছু, 12 বছর, and you're a জি। CEO of equity market, so great achievement. So obviously এই জায়গাটাতে আসার জন্য আপনার অনেক কিছু অনেক কষ্ট করতে হয়েছে, বাট সেই কষ্টের মাধ্যমে টাকা নিয়ে অনুধাবন আপনি করেছেন হয়তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে। জি। আজকের আলাপটা ওটা নিয়ে। তো প্রথমে আমি জিজ্ঞেস করব, টাকার মিনিংটা আপনার কাছে কি? মানি আমার কাছে যেটা মনে হয়, ইটস এ মিনস টু অ্যান এন্ড। সো দেখা যায় যে ইট ইজ এ টুলস দ্যাট হেল্পস ইউ টু ডু মেনি থিংস। যেমন অ্যাজ আমরা কথা বলছি এখন, উই আর ইউজিং এনার্জি, ইন্টারনেট, ডিভাইসেস, সফটওয়্যারস, অ্যান্ড উই আর প্রডিউসিং আ ভিডিও ক্যাস ফর পিপল টু কনজিউম ইট ফর ফ্রি। অ্যান্ড এটা পসিবল না উইদাউট মানি। মানি ইজ ইনভলভ হিয়ার ইন মেনি ডিফারেন্ট ক্যাপাসিটিস। আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের গোলস থাকে, অ্যাসপাইরেশনস থাকে। সেই গোলস এবং অ্যাসপাইরেশনস গুলো যদি আমরা মিট করতে চাই, তো সেখানেও আসলে মানির দরকার। বাট অনেকে আবার দেখা যায় যে টু মাচ ইনটু মানি, লাইক এমন ভাবে অ্যাক্ট করে যে মনে হয় যে মানিটাই বোধহয় ইজ দ্য এন্ড গোল। বাট আমার কাছে মনে হয় মানি ইজ এ টুলস দ্যাট ক্যান বি ইউজ টু সলভ মেনি অফ ইউর প্রবলেমস, ডু মেনি অফ ইউর থিংস, অ্যান্ড আপনার অনেকগুলো গোলস এবং অ্যাসপাইরেশনস কে অ্যাচিভ করতে সহায়তা করে, বা ল্যাক অফ ইট এটা অ্যাচিভ করতে হয়তো আপনি পারেন না আর কি। সো আমার কাছে মনে হয় ইটস এ মিনস টু অ্যান এন্ড। গ্রেট। ইনফ্যাক্ট এই কমন থিমটা আমি দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন গেস্টের মাধ্যমে, তারা সবাই বলছে ইটস অ্যাকচুয়ালি আ টুল, ইটস নট দ্য এন্ড। ফ্যান্টাস্টিক। সো আপনার জীবনের প্রথম এক্সপিরিয়েন্সটা কি ছিল যেখানে আপনি বুঝতে পারেন যে টাকা ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন লাইফ, এবং সেটা কত বছর বয়সে এবং সেটা কিভাবে আপনি এক্সপিরিয়েন্স করেছেন? বিট হার্ড টু রিকল, বাট এটা খুবই ছোট বয়সে আমি বলবো যে ধরেন আমি যখন স্কুলে পড়তাম, সো তখন আমি বগুড়া জেলা স্কুলে পড়তাম, বগুড়াতে। তো সেখানে আমরা দেখা যাচ্ছে যে স্কুলে যাওয়া আসাটা রিক্সাতে করতাম আর কি। তো তখন যেহেতু ডেইলি একটা অ্যালাউন্স আমাদেরকে দেওয়া হতো, প্যারেন্টস দিত। সো আলটিমেটলি তখন ওই রিক্সায় চড়ে যে আমরা যেতাম, তো তখন আমি আমার একটা ফ্রেন্ড মিলে যেতাম এবং আসতাম, আমরা শেয়ারিং করতাম। এন্ড অলসো অনেক সময় দেখা যেত যে কিছু দূর হেঁটে কিছু টাকা বাঁচিয়ে
তো দেখা যাচ্ছে যে রিক্সা ভাড়াটা 6 টাকা 6 টাকা 12 টাকা ছিল, আমরা কিছু দূর হেঁটে 4 টাকা রিক্সা ভাড়া করে সেটা আবার হাফ শেয়ার করলে দেখা যাচ্ছে 2-2 4 টাকাতে আমরা করতে পারছি। সো আউট অফ জাস্ট 12 দেখা যাচ্ছে আমরা 8 টাকা সেভ করতে পারছি। জি সো ওই 8 টাকা সেভ দিয়ে দেখা যাচ্ছে কখনো হয়তো একটা পেটিস খেলাম বা কোনো অন্য কিছু খেলাম, আবার অনেক সময় জমিয়ে হয়তো দেখা যাচ্ছে আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম, সো ব্যাট বল কিনতাম, এগুলো বিভিন্ন ধরনের কাজ করতাম। সো এইটা একটা ইনসিডেন্ট। আর মানি যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা আরো উপলব্ধি হয়েছে যখন আই ওয়াজ এ ক্রিকেটার এট ভেরি ইয়াং এজ। সো আমি আমার ডিস্ট্রিক্ট টিমে আন্ডার 19 ক্রিকেট খেলতাম। সো তখন দেখা যায় যে আমরা কোন একটা লাইক আপনি যদি ক্রিকেট খেলতে চান ইটস এক্সপেন্সিভ, ফুটবল ইজ চিপার। সো আপনার ক্রিকেট যে গিয়ার্স আর কি, ব্যাট প্যাড বা হেলমেট, এগুলো সবকিছু যদি আপনি ফুল একটা সেটও কিনতে চান, তখনকার দিনে দেখা যাচ্ছে 7 থেকে 8 হাজার টাকা লাগতো। এটা একদম 1999 2000 2001 এরকম সময়টার কথা বলছি। এখন ভেরি কত টাকা এক্সপেন্সিভ। লাগে আমার আসলে খেয়াল নাই, বাট তখন দেখা যাচ্ছে যে ল্যাক অফ হ্যাভিং দ্যাট গিয়ার্স, দেখা যাচ্ছে প্র্যাকটিস সেশনে যে হয়তো টিমের যেটা থাকতো সেটাও অ্যাভেলেবল খুব বা অত ভালো না। সো পার্সোনাল যাদের গিয়ার্সটা থাকতো খুব ইজিলি আমরা প্র্যাকটিস করতে পারতাম। সো ওইটার একটা অভাব অনুধাবন করেছি। এবং পরবর্তীতে যখন আমি এসএসসি পাস করার পর ব্যাক ইন 2002 আমি ঢাকায় চলে আসলাম। সো তখন এখানে আমি যখন কলেজে পড়াশোনা করি আর পরবর্তীতে ইউনিভার্সিটিতে, সো তখন প্রত্যেকটা কেসেই আমি অনুধাবন করেছি যে ল্যাক অফ মানি ইজ এন ইস্যু, বিকজ অনেক কিছুই দেখা যাচ্ছে অ্যাচিভ করতে পারছি না ফর নট হ্যাভিং ইট। সো obviously having that can be a comfort zone, so that discomfort obviously helps you to learn better about the money. গ্রেট। তো আপনি যেটা বললেন ছোটবেলায় যে টাকার এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে সেভিংস থেকে, হাসলিং থেকে, প্রয়োজন থেকে আপনি টাকার অনুবাদ করেছেন, বাট এক সময় যখন টাকা পেয়েছেন there is a difference between small money and big money. So জি, বিগ মানি কত বছর বয়সে আপনি এক্সপিরিয়েন্স করেছে এবং সেটা হাউ ইজ ইট ডিফারেন্ট দেন জাস্ট হ্যাভিং স্মল মানি? সেটা আমি এক্সপেরিয়েন্স করেছি বলবো যে অবভিয়াসলি যখন জবে জয়েন করেছি প্রথম দিকে তো স্যালারিজ কম থাকে, এন্ড অলসো আই স্টার্টেড মাই ফ্যামিলি, আই ম্যারিড ইন 2012। সো অবভিয়াসলি ওই সময়টাতে দেখা যাচ্ছে যে ইজ নট দ্য কেস যখন আমি হয়তো বিগ মানি পাচ্ছি, বাট লেটার অন স্পেশালি আমি বলবো যে 2017 অ্যান্ড অনওয়ার্ডস থেকে দেখা যাচ্ছে যে আমার জব গ্রোথ এবং স্যালারি গ্রোথ গুলো আরো ভালো হয়েছে স্যার। তো আমি একদম প্রথম থেকেই কিন্তু আসলে সেভ করতাম এবং ইনভেস্ট করতাম। সো জি। আমি বলবো যে ইভেন আমরা অল্প আর্ন করি তখনও যদি আমি ওখান থেকে 10 বা 15% সেভ করতে পারি, দ্যাট ইজ মাচ মাচ বেটার যদি আমি লম্বা সময় কম্পাউন্ডিং করতে পারি, রাদার দ্যান আই স্টার্ট লেট উইথ বিগার মানি বিগার সেভিংস আর কি। সো আমি থ্রু আউট দ্য টাইমই আসলে সেভ করেছি, এবং যখনই দেখা গেছে যে আমার আর্নিংস এর গ্রোথ হয়েছে আমি সেভিংসটা আরো বাড়িয়ে দিয়েছি, এবং আই পুট দ্যাট ইনটু অ্যান ইনভেস্টমেন্ট। মোস্টলি আমি ইনিশিয়াল দিকে একুইটিতে বেশি ইনভেস্টমেন্ট করেছি, টাইম টু টাইম কিছু ফিক্সড ইনকাম অ্যালোকেশন অ্যান্ড অলসো লাইফ ইন্স্যুরেন্স। সো বিগ মানি যখন আসলে একটু পাওয়া শুরু করলাম, সো তখন থেকে আরো আসলে আমার ইনভেস্টমেন্ট লেভেলটা আরো বাড়িয়ে দিয়েছি। তো যদি আমি আর একটু স্পেসিফিক হয়, বিগ মানি এট হোয়াট এজ, কত বছর বয়স? um 30 31। Great. তো আপনার পোর্টফোলিও আপনি বলেছেন, যদি আমি একটু একটু স্পেসিফিক হই, আপনার পোর্টফোলিও যে ওয়েল পোর্টফোলিও আছে সেটা যদি আমি পার্সেন্টেজ হিসাবে বাকেটে ফেলি, তাহলে স্টক, রিয়েল এস্টেট, ক্যাশ বা অন্য কিছু যদি হয়, তাহলে আপনি কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করবেন? অ্যাট দিস মোমেন্ট আমার ওয়েলথ অ্যালোকেশনটা ইজ নট, মানে যে লেভেলটায় থাকা উচিত আমি বলবো না ওই জায়গাটায় আছে। তার কারণ হচ্ছে 2 বছর আগে আমি একটা রিয়েল এস্টেট প্রজেক্টে যাই, সো একটা ফ্ল্যাট বুকিং দেই, সো যেটা হোপফুলি এই বছরের শেষের দিকে অলরেডি চলে আসবে। সো দ্যাটস ওয়াই, যেহেতু রিয়েল এস্টেট ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ ইন ঢাকা, অ্যান্ড অ্যাট দিস ইয়াং এজ যদি আমি সেটা করে ফেলি, সো আমার ওইটার ওয়েটটা অনেক বেশি হবে। ইন দ্য লং টার্ম আমি চাই না যে আমার ওয়েটটা এরকম থাকুক। সো at this moment I would say 80% allocation on real estate, and বাকি 20% এর মধ্যে মোস্টলি ফিক্সড ইনকাম এন্ড ইকুইটি, হয়তো 40-40 বা 45 এর মতো, and বাকি 10% emergency fund. But back 5 years back, I had mostly 90% on equity. So before going to this project, I was mostly into
equities আমার অ্যালোকেশনটা ছিল। রাইট। সো আপনি তো ফাইন্যান্সিয়াল পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে পড়ান, রাইট? তো জি। আপনার তিনটা মোস্ট বেস্ট অ্যাডভাইস কি হবে টু গেট ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স? অবভিয়াসলি আমার যেটা মনে হয় যে স্টার্টিং এট ভেরি আর্লি, যে যত আর্লি আমি আসলে সেভিংটা স্টার্ট করতে পারি, বাট তার জন্য তো আসলে আমাকে আর্ন করতে হবে। সো ফার্স্ট অ্যাডভাইস হবে যে আমার যে হিউম্যান ক্যাপিটাল এটাকে গ্রো করা, সো লার্নিং বা মার্কেটেবল কিছু স্কিলস তৈরি করা এবং সেটাকে গ্রো করানো, সো দ্যাট আমি শুরুর দিকে একটু বেটার দেন আমার এভারেজের তুলনায় যদি একটু বেশি আর্ন করতে পারি, তাহলে দ্যাট হেল্পস মি টু সেভ আর কি। সো অবভিয়াসলি ফার্স্ট অ্যাডভাইস হবে টু বিল্ড সাম মার্কেটেবল স্কিলস, যেটাতে আমি আমার হিউম্যান ক্যাপিটালটা ডেভেলপ করতে পারি, অ্যান্ড থ্রু আউট দ্য লাইফ এটাকে আমার অন করা, সো দ্যাট আমি এটাকে আরো বেটার করতে পারছি অ্যান্ড আর্ন করতে পারছি। এটা নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু হচ্ছে ভেরি আর্লি আমি যদি সেভ করা স্টার্ট করতে পারি, ইভেন আমার যদি প্রথম দিকে দেখা যাচ্ছে যে অনেক খরচ বেশি, ইনকাম কম, বাট ইভেন আ মেয়ার 5% সেভিংস, জাস্ট বিল্ড দ্যাট হ্যাবিট। সো এইটা ভেরি হেল্পফুল। সো কন্টিনিউ দ্যাট হ্যাবিট অ্যান্ড পুট দ্যাট সেভিংস ইনটু অ্যান ইনভেস্টমেন্ট, যেখানে আপনি ভালো গ্রোথ পাচ্ছেন। সো অবভিয়াসলি ইয়াং এজে একুইটিতে বেশি অ্যালোকেশন থাকাটা ভালো। অ্যাট দিস মোমেন্ট আমার ক্ষেত্রে হয়তো সেটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট গোয়িং ফরওয়ার্ড আমার যত সেভিং আমি জেনারেট করবো, আই হ্যাভ লট অফ টাইম to do that. So our majority of my allocation will be on equities in the next at least 10-15 years. So our advice of it, put that savings into a good investment. তো আপনারা প্রফেশনাল, আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন একুইটি মার্কেটে, বাট আমাদের যাদের সাথে কথা বলেছি বা আমার আশেপাশে যারা আছে অনেকেই দে লস মানি ইন একুইটি মার্কেট। তো আপনি তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন সো অ্যাটলিস্ট তারা সেই রিস্কটা ম্যানেজ করতে পারে এবং দে ডোন্ট ফেস লসেস? একটা বিষয় হচ্ছে যে আপনি যখন একুইটিতে এক্সপোজার দিবেন, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে লসটা হতে পারে আর কি। সো দেয়ার উইল বি লস, বাট দ্যাট লস ক্যান বি টেম্পোরারি, অথবা দেয়ার উইল বি লসেস যেখান থেকে আপনি লার্ন করবেন, এবং যে কারণে ইয়াং এজ একুইটিতে অ্যালোকেশন করার সুবিধাটা হচ্ছে ইভেন ইফ দেয়ার ইজ লসেস, আপনার ফিউচার সেভিংস দিয়ে আপনি সেটাকে রিকুপ করতে পারবেন আর কি। সো লস ক্যান বি পার্ট অফ ইয়োর লাইফ ইন একুইটি ইনভেস্টমেন্ট, অ্যান্ড মার্কেটস ক্যান, যেটা হতে পারে যে মার্কেট অনেক লম্বা সময় দেখা যায় যে তার নর্মাল সিনারিও থেকে অনেক ডিফারেন্ট জায়গায় থাকতে পারে ফর many reasons. It can be COVID, it can be Russia-Ukraine war, it can be political crisis. But the idea হচ্ছে যেহেতু আমার লস হতেই পারে, সো একটা বিষয় মাথায় রাখা যে আমি কতটুকু লসটা টলারেট করতে পারবো, বা আমি যদি আমাকে বেশি একটু স্ট্রেচ করে ফেলি, যে অনেক আমি একুইটিতে অ্যালোকেশন করলাম তারপরে আবার অনেক মার্জিন লোন নিয়ে ফেললাম, সো একটা জায়গায় দেখা যায় যে আমি যদি খুব কুইক লস করতে চাই তাহলে মার্জিন লোন ক্যান বি আ টুল, আবার কুইক গেইন করতে চাইলেও। তো অনেকেই দেখা যায় যে মার্জিন লোনটা নিয়ে ফেলে, বাট দে ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা কুইক গেইন করার উদ্দেশ্যে। সো আমার একটা বড় অ্যাডভাইস হবে যে সেটা হচ্ছে মার্জিন লোনটা না নেওয়া, আনলেস ইউ আর রিয়েলি গুড অ্যাট ইট। সো অ্যান্ড সেকেন্ড যেটা আমার অ্যাডভাইস হবে সেটা হলো যে যে কোনো একুইটিতে যখন আমরা ইনভেস্টমেন্ট করি, মোস্ট পিপল কাম টু দ্য একুইটি মার্কেট উইথ দ্য ভাইব যে এখানে খুব কুইক পয়সা বানানো যায়, এবং দে গো ইনটু মোস্টলি স্পেকুলেটিভ স্টকস অ্যান্ড লার্নিং ফ্রম আদার্স, এই শেয়ারটা বাড়ছে বা এই শেয়ারটা আমার 3 মাস বা 6 মাসে ডাবল হয়ে যাবে। সো কুইকলি গেটিং রিচ এরকম স্কিম শেয়ারস থেকে বের হয়ে ট্রুলি আমি যদি নিজে পার্সোনালি ওন করতাম, আমি যদি এই কোম্পানির মালিক হতাম, তাহলে আমি কোন কোম্পানির মালিক হতাম, আমি আরো 10-15 বছর ধরে মালিক থাকতাম, এরকম কোম্পানি খুঁজে বের করা অ্যান্ড পেশেন্টলি সেখানে ইনভেস্ট করা, অ্যান্ড অলসো ফলো আপ করা যে আমি যে থিসিসের কারণে আমি ইনভেস্টমেন্টটা করছি। বাট অবভিয়াসলি ফর আ পার্সন যে আসলে হয়তো ফাইন্যান্সিয়াল নলেজ গুলো নাই, বা ইভেন হয়তো নলেজটা আছে বাট তার জবটা এরকম না যে সে অনেক বেশি সময় দিতে পারবে, তাদের জন্য আমি সাজেস্ট করব যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে, স্পেশালি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। বাট মিউচুয়াল ফান্ডে করতে গেলেও আপনাকে কিন্তু এটা সিলেক্ট করার ক্যাপাসিটি থাকতে হবে যে হু আর দ্য গুড ফান্ড ম্যানেজার্স ভার্সাস হু আর দ্য নট সো গুড ফান্ড ম্যানেজার্স অর ব্যাড ফান্ড ম্যানেজার। সো ওইটা রিয়েলাইজ করার জন্য কিছু পার্সোনাল লেভেলে ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড এডুকেশন থাকাটা ম্যান্ডেটরি। সো আপনি একদম জিরো নলেজ নিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেটে আসবেন, এটা অ্যাকসেপ্টেড না। সো ইভেন আ মার্জিনাল পার্সন শুড হ্যাভ সাম সর্ট অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি
and try to learn how can I pick better asset managers. So যাদের ওই এবিলিটিটা নাই, they can put their money into mutual funds managed by good fund managers, and maybe they can help you in terms of allocation, যে how much আপনি equity fund, how much আপনি fixed income fund allocate করবেন or something else. বাংলাদেশে তো আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি সার্ভিসেসটা ওইভাবে নাই, সো আমি মনে করি এটারও একটা ফ্রেমওয়ার্ক বাংলাদেশে থাকা উচিত। গ্রেট। সো আমি সামারি যদি করি যে যদি ইকুইটি মার্কেটে আসতে হয় তাহলে অ্যাটলিস্ট কিছু বেসিক বা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আদারওয়াইজ দ্য রিস্ক ইজ টু মাচ। ইয়েস। অর আর অর অ্যাডিশনাল হচ্ছে যে প্রফেশনাল হেল্প নো জি। ওয়ার পসিবল। ওকে, সো আপনি যেহেতু ইউ ডিল উইথ কমন পিপল, আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও মানুষদেরকে অ্যাডভাইস করেন, সো আপনার দেখা মতে সবচেয়ে কমন মিস্টেক মানুষ কি করে থাকে when it comes to money? একটা মিস্টেক আমরা সব সময় করি, মোস্ট পিপল যেটা করে সেটা হচ্ছে লোন নেওয়ার একটা প্রবণতা। সো আপনি যদি আপনার নেটওয়ার্কটা বাড়াতে চান, আপনি যদি ওয়েলথ বিল্ড করতে চান, তো আপনি যত লেভারেজ নেবেন, এই লেভারেজটা আপনি হয়তো ব্যাংক লোন নিচ্ছেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এক্সপেন্ডিচার করছেন, সো এগুলো ক্যারি হাই ইন্টারেস্ট রেট। আপনি যদি নিজে ইনভেস্টমেন্ট করেন, ওই রেটটা আর্ন করতে কিন্তু অনেক সময় বেশ কষ্ট হয়। সো আপনি এভাবে চিন্তা করবেন যে ঠিক আছে, আমি একটা হয়তো ফ্ল্যাট কিনছি, তার হয়তো আমি 70%ই আমি লোন নিলাম, তাহলে ওভার দ্য 15 ইয়ার্স আমি কত টাকার ইন্টারেস্ট দিচ্ছি, কিউমুলেটিভ ইন্টারেস্ট দিয়ে অনেক সময় দেখা যায় যে আরেকটা ফ্ল্যাট হয়তো কেনা সম্ভব। বা আমি হয়তো মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করছি, কিন্তু আমি যে রিটার্ন টার্ন করছি দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য কস্ট অফ দ্য মার্জিন লোন। কারণ মার্জিন লোনের কস্ট কিন্তু ভেরি ভেরি হাই, 13 থেকে 15% এর মতো। সো আপনি যদি নিজেই 13-15% আর্ন করতে পারেন উইথ সেভিংস অ্যান্ড কম্পাউন্ড ইট ফর 10-15 ইয়ার্স, ইউ ডোন্ট নিড লোনস। আবার দেখা যায় যে আমরা অনেক কিছু কেনাকাটা করছি, অনেক সময় দেখা যায় যে আমার সামর্থ্যের বেশি আমি হয়তো কিনে ফেলছি, এবং লোনের একটা হ্যাবিটে চলে গেলে দেখা যায় ওইখান থেকে আর বের হওয়া যায় না। সো Right. আমি নিজেও পার্সোনালি লোন থেকে বিরত থাকার চেষ্টা করি। ভেরি রেয়ার কেসে একটু একটু নিতে হয়েছে, বাট খুব রেয়ার কেস, এবং সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়ারও চেষ্টা করি। সো একটা বিষয় হচ্ছে যে লেভারেজটা। সো আপনি যদি লেভারেজ নেন, তাহলে কিন্তু আপনার ওই যে ইনস্টলমেন্ট দিচ্ছেন, ইন্টারেস্ট দিচ্ছেন, সেটা আপনার সেভিংসটাকে ড্রেইন করে ফেলবে, এবং সেভিংসটাকে ড্রেইন করলে আপনার কিন্তু মানিটা আসলে কম্পাউন্ডিং হচ্ছে না। সো এইটা একটা মিস্টেক। আরেকটা বড় মিস্টেক হচ্ছে যে আমরা অনেক সময় এমার্জেন্সি ফান্ড একেবারেই রাখি না। তাতে দেখা যায় কোনো একটা বিপদ আপদ আসলো, ধরেন কোভিড সিনারিও আসলো, আপনি হয়তো লকডাউন বা আপনার জব থেকে হয়তো ইনকামটা কমে গেল বা আনএমপ্লয়েড হয়ে গেলেন, তখন কিন্তু মানুষ একটু লোনে চলে যেতে হয়, অথবা ধার দেনা করলো, অথবা আরেকটা বা কোনো বিপদ আপদ আসলো। আরেকটা বিষয় হচ্ছে অফেন আমরা আমাদের অ্যাসেট অ্যালোকেশনটা বুঝি না, যে আমি কতটুকু টাকা আসলে আমার ফিক্সড ইনকামে দিব, বা ডিপোজিট বা বন্ড বা সঞ্চয়পত্র, কত টাকা আসলে আমি ইকুইটি দিব, আমার কতটুকু আসলে আমার লাইফ ইন্স্যুরেন্স করা দরকার কিনা, বা কখন করা দরকার, কত অ্যামাউন্টে করা দরকার, কত বছরের জন্য করা দরকার। সো এই জাতীয় বিষয়গুলো নিয়ে দেখা যায় অফেন আমরা মিস্টেকটা করে ফেলি। সো অ্যাসেট অ্যালোকেশন নিয়ে মোস্ট পিপল ডোন্ট ওয়ার্ক, অ্যান্ড ফাইনাল যেটা মিস্টেক হয়, আমরা অফেন থিংস অ্যাবাউট রিটার্ন, আমি কত লাভ পেলাম। অ্যান্ড ঠিক আছে, লাভ নিতে গেলে ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নিয়ে অনেকে চিন্তা করে, আবার অনেকে করে না। আবার কিন্তু আমরা একটা জিনিস কখনো চিন্তা করি না, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লিকুইডিটি। সো আমি হয়তো, অনেকে বললো যে আমি আমার হয়তো 5 লক্ষ টাকা আছে, এটা আমি কোথায় ব্যাংকে রাখবো না কোথায় রাখবো, অনেকে হয়তো আপনাকে সাজেস্ট করলো জমি কিনে ফেলেন, এখানে বেশি লাভ। কিন্তু জমি কিনলে হয়তো আপনার রিটার্নটা ভালো হবে, বাট দ্যাট উইল টেক আ লং টাইম। বাট হোয়াট ইফ আপনার লিকুইডিটি নিডস আছে? সো লিকুইডিটিকে মাথায় রেখে যে কম রিটার্নেও যে অনেক সময় ইনভেস্টমেন্টটা ভালো হতে পারে, বিকজ ইউ নিড লিকুইডিটি। সো লিকুইডিটিটা আমরা অফেন চিন্তা করি না। গ্রেট। সো আপনার এই কথার সূত্র ধরেই যেহেতু লোনের কথা আসতেছে, এবং আমাদের কনজিউমার কালচারের কারণে অনেকেই ক্রেডিট কার্ড নেয়, এবং দেখা গেল যে একজন মানুষ 3, 4, 5টাও ক্রেডিট কার্ড নিয়ে মানে দে অ্যাকচুয়ালি ওভার লেভারেজ দেমসেলভস বিকজ অফ লাইফস্টাইল। তো ক্রেডিট কার্ডের ম্যানেজ করার ব্যাপারে আপনি কি অ্যাডভাইস দিবেন? লাইক পার্সোনাল ক্রেডিট কার্ড, হাউ ক্যান দে ম্যানেজ প্রপারলি? একদম যদি বলি, সেটা হলো যে ক্রেডিট কার্ডটা ইউজ করতে হবে ডেবিট কার্ডের মতো। তার মানে হচ্ছে যে ধরেন আমরা তো ক্রেডিট কার্ডটা যখন নিচ্ছি, আমার একটা বিলিং সাইকেল থাকে। সো সেখানে 45 দিনের মধ্যে একটা টাইম পাওয়া যাচ্ছে, এবং আমরা ধরলাম আমি এই মাসে 15,000 টাকা ক্রেডিট কার্ডে খরচ করলাম আর কি। তো আমার এই মাসের যে ইনকাম, সেটা দিয়ে আমি পুরোটা পরিশোধ করবো। সো আমি মান্থ টু মান্থ যে পরিমাণ খরচ করি, পুরাটা আসলে আমার ব্যালেন্সটা পরিশোধ করা উচিত।
মিনিমাম ব্যালেন্স না। তো এই ক্ষেত্রে কিছু ট্রিক আছে, সেটা হলো যে আপনি যখন ক্রেডিট কার্ডের জন্য ফর্মটা পূরণ করবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেরাও ফর্ম পূরণ করি না, হয়তো ব্যাংকারই করে দিচ্ছে। হুম, আপনাকে কিন্তু ওখানে একটা বলে দিতে হবে যে আমার জন্য পুরোটা তুমি পে করবা, মিনিমাম ব্যালেন্স না। অনেক সময় দেখা যায় এটা করার পরও দেখা যায় ফার্স্ট মান্থের বিলের সময় আমি হয়তো দেখলাম যে মিনিমাম ব্যালেন্সটা ব্যাংক কেটে রেখেছে, কিন্তু বাকি অ্যামাউন্টটা কিন্তু আমার ইন্টারেস্ট আর্ন হচ্ছে আর কি। তো তখন কিন্তু আবার দেখা যায় ব্যাংকে কল করে যে না, আমার কিন্তু মিনিমাম ব্যালেন্সটা, পুরো ব্যালেন্সটা করতে হবে। সো আপনি যদি পুরো ব্যালেন্সটা মান্থ টু মান্থ করেন, তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট দিচ্ছেন না। 45 দিনের মধ্যে আপনি কিছু ব্রিথিং স্পেস পাচ্ছেন। সো হয়তো আপনার স্যালারি হয়তো আপনি 25 তারিখে পান, আপনি হয়তো 20 তারিখে খরচ করলেন, বাট স্টিল আপনি 5 দিনের সময় পাচ্ছেন। সেটা একটা সুবিধা। আর ক্রেডিট কার্ড নিয়ে দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা টু মাচ ইন্টু ইএমআই এ চলে যাই। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইএমআই এগুলো বলছে জিরো কস্ট ইএমআই, বাট এখানে কিছু হিডেন কস্ট থাকে, আমি হয়তো ক্যাশে কিনলে ডিসকাউন্টে পেতাম। সো মূল আইডিয়াটা হচ্ছে কখনোই মিনিমাম ব্যালেন্স না পে করে ফুল ব্যালেন্সটা পে করা। কোনো মাসে যদি আমি এটা করতে না পারি, তখন আমি পেইনটা ফিল করব, তাতে আমার পরের মাসে বা তার পরের মাসে আমার একটা ডিসিপ্লিন চলে আসবে যখন আমি পেইনটা ফিল করব। ক্রেডিট কার্ডের মূল বিষয়টা হচ্ছে আপনার পেইন কস্ট করার বা খরচ করার যে একটা পেইন আছে, সেই পেইনটা আপনাকে অনুধাবন করতে দেয় না। তাতে হুম। করেই কিন্তু আপনার এই লেভারেজটা অনেক বিল্ড আপ করে। সো ক্রেডিটটাকে যত ডেবিট কার্ডের মতো ইউজ করা যায় তত বেটার। অবভিয়াসলি আমি কিছু অফার থাকলে তো ন্যাচারালি নিব, বাট অফারের জন্য বা পয়েন্টস এর জন্য যেন আমি খরচ না করি। রাইট, ফ্যান্টাস্টিক অ্যাডভাইস। তো একটা ভেরি আমি বলবো যে অফশুট কোয়েশ্চেন, আপনি কি লাইফ ইন্স্যুরেন্স আছে? ইয়েস। আ- আমি বাংলাদেশে দেখি এই এই জায়গাটাতে মানুষ ইনভেস্ট করতে খুব একটা অনীহা বোধ করে, এটা এটা বলবেন কেন? একটা বিষয় হলো যে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে যথার্থ জ্ঞান অনেকের নাই, এইটা একটা। আর একটা হচ্ছে যে বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রে দেয়ার আর কেসেস লাইফ ইন্স্যুরেন্সটা মিস সেলিং হয়। তার কারণ হচ্ছে হুম, লাইফ ইন্স্যুরেন্স যারা সেল করে, তারা মোস্টলি তাদের যে এডুকেশন লেভেল যদি চিন্তা করেন, মোস্টলি কমিশন আর্নিং এর বেসিসে চিন্তা করে, এবং ওদের খুব বেশি ভালো লেখাপড়া থাকে না। সো ওদের একটা টেন্ডেন্সি থাকে কোনোভাবে আপনাকে একটা লাইফ ইন্স্যুরেন্স লাইক সেল করে দিতে দিয়ে দেবো, পারলেই হ্যাঁ। ওর হবে। এটা আপনার দরকার হোক আর না হোক, বিকজ দে আর নট ইউর ফাইন্যান্সিয়াল জি। অ্যাডভাইজার। আর দেয়ার আর কেসেস দেখা গেছে এরকম মিস সেলিং এর কারণে। আবার দেয়ার আর কেসেস অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ বাংলাদেশে এসেছে যে তারা মিসম্যানেজ করেছে তাদের অ্যাসেট ম্যানেজ করতে, যে তো দেখা যাচ্ছে অনেক লোক ঘোরাঘুরি করছে, তাদের প্রিমিয়াম দিয়েছে কিন্তু অ্যামাউন্টটা পাচ্ছে না আর কি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে লিটারেসির অভাব, আরেকটা হচ্ছে সেলস পিপল যারা আছে, দে ডোন্ট হ্যাভ দ্য রাইট ইনসেন্টিভ, দে হ্যাভ রিয়েলি ব্যাড ইনসেন্টিভ টু সেল দ্য প্রোডাক্ট। ইট ইজ গুড ফর ইউ, সেটা তারা কেয়ার করছে না আর কি। এই ক্ষেত্রে আপনার লিটারেসি না থাকার কারণে অনেক সময় আপনি এটাকে হজম করছেন। আর ফাইনালি অনেক কোম্পানিজ আছে যাদের আসলে গভর্নেন্স লেভেল ভেরি ভেরি পোর। সো অনেক ইনসিডেন্টস আছে যে আপনার লাইফ ইন্স্যুরেন্স করে মানুষ আসলে তাদের টাকা পয়সাটা ঠিক মতো পায় নাই। সো এই স্টোরিটা এত বেশি যে হুম, কারণে কিন্তু মানুষ করে না। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যখন ইন 2012 I got married, and right after marriage I decided যে I should have life insurance, because আমার যেহেতু ওই সময়ে কোনো তেমন সেভিংস বা ওয়েলথ নেই। হুম, সো আমি যদি এখন মারা যাই, সো দ্যাট মাইট বি পেইনফুল ফর মাই ওয়াইফ। সো আমি ইমিডিয়েটলি একজন এজেন্টকে আমি নিজে কল করে কিন্তু আসলে ইন্স্যুরেন্সটা করেছি। ওখানে আমার একটা মিস্টেক ছিল, কারণ আমি তখন ভেবেছিলাম যে ইন্স্যুরেন্সটা হয়তো 10 ইয়ার্স এর জন্য করবো, বাট আই শুড হ্যাভ গন ফর 20 ইয়ার্স। দ্য মিস্টেক আই রিয়েলাইজ আ বিট লেটার। বাট এবং 2 বছর যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি যে অ্যামাউন্টে করেছি বা তখনকার আমার ইনকাম অনুযায়ী তো আসলে আমাকে প্রিমিয়ামটা দিতে হবে। সো আমি চাইলেই বড় অ্যামাউন্টে যেতে পারতাম না। সো যেহেতু আমার ইনকামটা একটু বেড়ে যাচ্ছে, তখন আমি মনে করলাম যে দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স আমি আমার জন্য করেছি, দ্যাট ইজ নট রাইট অ্যামাউন্ট। আমার অ্যামাউন্টটা আরো বাড়াতে হবে এবং টেনিওরটাও আরো বাড়াতে হবে। এখন আমি হুম। যদি বিফোর আমার এইজ 30 আগে আমি যদি ইন্স্যুরেন্সটা না করি, তাহলে প্রিমিয়ামের কস্ট আমার অনেক বেশি হবে। দিস দ্যাট সামথিং most people don't understand. Most people do their life insurance in 37, 30, 38 or হুম, 40 years. So তখন আপনার প্রিমিয়ামের কস্টটা অনেক বেড়ে যায়। সো ওরা এই জিনিসটা বোঝে না যে আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন তার একটা পার্ট হচ্ছে দ্য কস্ট অফ ইউর ইন্স্যুরেন্স, আরেকটা পার্ট হয়তো কম্পাউন্ডিং হচ্ছে। সো যত হুম, দেরিতে আপনি করবেন তত কিন্তু আপনার ওই কস্ট অফ ইন্স্যুরেন্সটা বেড়ে যায়। তাতে করে একসময় দেখা যায় আপনি যদি লেট লাইফ ইন্স্যুরেন্স করেন, আপনি সারা মেয়াদে যা পে করেছেন ফাইনালি ওই অ্যামাউন্টটাও আসে না। সো এটা অনেকে হয়তো বোঝে না যে আর্লি করা দরকার আসলে। সো তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার 30 বছর হওয়ার আগে আমাকে আরেকটা লাইফ ইন্স্যুরেন্স বিগার অ্যামাউন্ট ফর বিগার টেনিওর। সো আমি 2016 সালে আরেকটা
বড় অ্যামাউন্টে করি ফর 20 years। আচ্ছা নাফিস ভাই, আপনি তো একটা বয়সে চলে আসছেন, এবং আপনার সাথে যদি 20 বছরের নাফিসের সাথে দেখা হয়, তাহলে আপনি তাকে কি অ্যাডভাইস করবেন? প্রবাবলি আই উড অ্যাডভাইস দ্য সেম যেটা আমি নিজে করেছি। সো আর্লি 20s আসলে সময়টা হচ্ছে লার্নিং যত বেশি করা যায়, যত স্কিলস কে ডেভেলপ করা যায়, তাতে আমার কিন্তু মার্কেটেবল স্কিলসটা বাড়বে এবং আমি নিজেকে মোর এমপ্লয়েবল করতে পারবো। এবং অবভিয়াসলি কিছু স্কিলস ডেভেলপ করলে হয়তো একটা পর্যায়ে যে কেউ হয়তো বিজনেসও স্টার্ট করতে পারবে। সো আর্লি 20s সময়টা হচ্ছে নিজের হিউম্যান ক্যাপিটালটাকে যত ডেভেলপ করা যায়। অবভিয়াসলি তখন যদি আপনার কিছু ইনকাম থাকে, অল্প অল্প কিছু ইনকাম হয়তো আপনি সেভ করবেন টু বিল্ড দ্য হ্যাবিটস, এন্ড অলসো কিছু ইনভেস্টমেন্ট করবেন, সেটা হয়তো ভেরি স্মল অ্যামাউন্ট, যেটা হয়তো ওভারঅল মার্কেটের ডাইনামিক্সটার সাথে বোঝার জন্য। বাট আর্লি 20s বা 20s to 30 পর্যন্ত, এই 10 বছরে আমি বলবো যে আসলে আপনাকে অনেক বেশি স্কিল ডেভেলপ করতে হবে এবং এটা সারা সারা জীবন আসলে ক্যারি করতে হবে। কারণ এখনকার ওয়ার্ল্ডে আপনি যদি আপনার লার্নিংটাকে কন্টিনিউয়াসলি নার্চার না করেন, তাহলে একসময় কিন্তু অবসোলিট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো লার্নিং মেন্টালিটি সবসময় রাখতে হবে। দ্যাট ইজ এ huge asset for you. And as you earn more and more, আপনার একটা certain level of savings target থাকবে, যেটা আপনার হুম। হয়তো লাইফের গোলস গুলোকে টার্গেট রেখে, উইথ টাইম এন্ড লিকুইডিটি সবকিছুকে মাথায় রেখে, সো কন্টিনিউ টু সেভ অ্যান্ড পুট দ্যাট সেভিংস ইনটু আ গুড ইনভেস্টমেন্ট, যেটা অ্যাটলিস্ট আপনার ইনফ্লেশনকে বিট করে সাম পজিটিভ রিটার্ন দিতে পারে, যেটাকে আমরা রিয়েল রেট অফ রিটার্ন বলি। সো আমার যদি ইনফ্লেশন 6% হয়, আমি যদি 8 বা 9% বা 10% অ্যাচিভ করতে পারি, that extra 3 বা 4% real return can be very helpful over the 20 or 25 or 30 years. So that is extremely important. So build human capital, save money, put that money into a good investment, and throughout that process investment সম্পর্কে কিছু basic learning literacy আপনার gain করা obviously important. Otherwise আপনি proper due diligence টা করতে পারবেন না, money will fall into wrong hand and you might lose a lot of money as well. ফ্যান্টাস্টিক। তো আপনি আহ, অনেক অ্যাডভাইস দিচ্ছেন টাকা নিয়ে, তো আপনি আহ, অন্যদের থেকে সবচেয়ে বেস্ট অ্যাডভাইস কি পেয়েছেন when it comes to money? আমি যে আসলে খুব বেশি অ্যাডভাইস অন্যদের থেকে পেয়েছি তা বলবো না, তার কারণ হচ্ছে যেহেতু এটা নিয়ে আমি ডিল করি, মোস্ট অফ দ্য কেসেস আসলে আমি অন দা গিভিং সাইড, সো হুম। রিসিভিং সাইডে খুবই কম। মোস্ট অফ দ্য মানি অ্যাডভাইস আই গেট অলমোস্ট এভরিডে ফ্রম মাই ওয়াইফ। বাট একটা ইনসিডেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে ব্যাক ইন 2008 আই স্টার্টেড মাই ফার্স্ট ইনভেস্টমেন্ট ইন দ্য স্টক মার্কেট। ওই সময়টায় আমি কিন্তু ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে ছিলাম। সো আলটিমেটলি তখন আসলে ফাইন্যান্স বা স্টক মার্কেট সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া ছিল না। সো I met with one of my senior brother who is 2 years senior to me. He was also a student, but he was into stock market. So উনি রেগুলার স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতেন। তো ওনার কাছ থেকে দেখে উনি আমাকে সাজেস্ট করেন যে ওয়াই নট ইউ স্টার্ট ইনভেস্টিং। তাহলে যেহেতু তুমি পড়াশোনা করছো এরকম, সো আলটিমেটলি তুমি যদি কিছু ইনভেস্টমেন্টের সাথে হ্যাবিট তোমার থাকে, তুমি যদি জানো এটা কিভাবে কাজ করে, নিজে ফার্স্ট হ্যান্ড যদি তুমি ইনভেস্টমেন্ট করো, তাহলে তুমি অনেক কিছু জানতেও পারবা হাউ দ্য রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্কস ভার্সাস হোয়াট উই আর স্টাডিং আর কি। সো দ্যাট 2008 যে আমি প্রথম স্টক মার্কেট ইনভেস্টমেন্টটা শুরু করি অ্যাট ভেরি আর্লি এজ, ইভেন বিফোর আই গো ইন টু দ্য জব। সো দ্যাট হেল্প মি টু লার্ন, বিকজ ওখানে আমি অনেকগুলো অ্যামেচারিশ মিস্টেক করেছি, যেটা মোস্ট অ্যামেচার পিপল এখনো করে, আমি দেখি আর কি। সো ওখান থেকে বেশ কিছু শিক্ষা হয়েছে। পরবর্তীতে অবশ্য আমি 2009 এখান থেকে বের হয়ে আসছি ফর টেম্পোরারি, বিকজ আই ফোকাস অন মাই CFA এডুকেশন, and after finishing that I came back in 2013 in a different way. So because আগের যে মিস্টেক গুলো ছিল সেগুলো বাই দিস টাইম আমার লার্নিংটাও অনেক বেড়েছে। বাট দ্যাট অ্যাডভাইস আমি বলবো যে একটা গুড অ্যাডভাইস, যে আর্লি ইনটু ইয়োর লাইফ ইফ ইউ স্টার্টেড ইনভেস্টিং, তাহলে ওখান থেকে যে অনেক মিস্টেক হচ্ছে, সেই মিস্টেক থেকে রিয়েল লাইফ কিছু লার্নিং পাওয়া যায়, যেটা ভ্যালুয়েবল। ওকে, আমার প্রশ্ন পর্ব শেষ। তো আপনার যদি কোনো লাস্ট রিমার্ক থাকে আমাদের অডিয়েন্সের জন্য, ইউ ক্যান গো। অডিয়েন্সের জন্য আমার যদি লাস্ট রিমার্ক, সেটা আমি বলবো যে মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক যে মানি জিনিসটা নিয়ে আসলে এত বেশি চিন্তা করার দরকার নাই, বা আমার মানি আমি বুঝি কি করতে হবে, আমাদের এখানে একটা ওভার কনফিডেন্স থাকে। সো অ্যাবাউট মানি আমরা যদি একটু হাম্বল থাকি এবং সিক নিউ অ্যাডভাইস, যে ঠিক আছে হোয়াট আই এম ডুইং সেটা রাইট কিনা, বা প্রফেশনাল কোনো অ্যাডভাইস, আমি যখন কোনো একটা ব্যাংকে টাকা রাখছি বা ইন্স্যুরেন্স করছি, এই সময় যদি আমি একটু
মানুষকে জিজ্ঞেস করি যে এই বা যারা এক্সপার্ট যে এই ব্যাংকটাতে টাকা রাখছি এটা কি আসলে ঠিক হবে কিনা, বা এই ইনস্ট্রুমেন্টটাতে ইনভেস্ট করছি এটা ঠিক হবে কিনা। সো একটু ওপেন আপ করা এবং কিছু বেসিক লিটারেসি মানুষের আসলে থাকা উচিত। সো সেইটা যদি আসলে মানুষ অ্যাটলিস্ট কিছু বেসিক লিটারেসি নেওয়ার চেষ্টা করে। আর এখন তো যেমন এই পডকাস্টটা থেকেও মানুষ কিছু বেসিক লিটারেসি কিন্তু লার্ন করতে পারবে, অ্যান্ড ইটস ফ্রি। সো আলটিমেটলি এই চেষ্টাটা থাকা এবং কন্টিনিউয়াসলি সেটাকে নার্চার করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রেট। আজকে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে ইউ আর এ গ্রেট টিচার। তো আমি যেটা বলবো যে আপনার যে 10 মিনিট স্কুলে যে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে কোর্সটা আছে সেই লিঙ্কটা একটু পাঠিয়ে দেন, আমি শেয়ার করবো সবার সাথে আমার ভিডিওতে। আর থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাকে সকালবেলায় টাইম দিয়েছেন। আই হোপ আমাদের যারা অডিয়েন্স আছে তারা they got very practical advice on planning money. Thank you so much, Nafeez bhai. থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই, আই এম গ্ল্যাড টু লাইক এই পডকাস্টে আসতে পেরে এবং কিছু আইডিয়া শেয়ার করতে পেরে। অবভিয়াসলি দ্য আইডিয়াস আমি শেয়ার করছি অবভিয়াসলি মাই পার্সন টু পার্সন এগুলো ভ্যারি করতে পারে। সো অ্যানাদার থিং হচ্ছে মানি বিষয়টা এমন না যে ওয়ান থিং ফিটস অল। Yeah, সো ডিফারেন্ট পিপলের জন্য ডিফারেন্ট রুলস হতে পারে। সো আমার বিষয়গুলো ব্যক্তিগত ওপিনিয়ন গুলো শেয়ার করতে পেরে আমি মানে ধন্যবাদ করছি, এবং আই হোপ যে অডিয়েন্স অনেক কিছু এখানে শিখতে পারবে, এবং এই পডকাস্টের মাধ্যমে আপনার সাথে যে আমার একটা কানেকশন হলো, একটা রিলেশনশিপ ডেভেলপমেন্ট হলো, দ্যাট ক্যান বি অলসো আ গ্রেট অ্যাসেট ফর মি। absolutely. Thank you so much. থ্যাংক ইউ।